রাজধানীর ধানমন্ডি থেকে এইচএসসি পরীক্ষার্থী ও কুমিল্লায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। কুমিল্লায় 2 শিশু হত্যার প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেফতার। ৭১-এর মার্চেই শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মুক্তির ডাক দেন বঙ্গবন্ধু, মানচিত্রকে বাঁচাতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। চুলার অনিরাপদ সংযোগ, বিদ্যুতের খোলা তার সহ বিভিন্ন কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবেলার আশ্বাস কর্তৃপক্ষের। পদ্মা সেতুতে এখন পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই 2টি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মকাণ্ড। এবং এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র 1 ধাপ দূরে মাশরাফি বাহিনী। আগামীকালের পাকিস্তান বাংলাদেশ টিকিট পেতে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুদীপ্ত দত্তের পরিচয় নিশ্চিত করেছে তার পরিবার। সুদীপ্তের বাবা জানান, গত 2 দিন ধরে নিখোঁজ ছিল সে। গত রোববার মায়ের সাথে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর অজ্ঞাত লাশ দেখে তার পরিবারকে খবর দেয় ধানমন্ডি থানা পুলিশ। বাড়ি থেকে বের হয় তখন বলছে যে আমি আর এই বাড়িতে থাকবো না। তারপরে আর কি আজকে সকালবেলাও থানায় গিয়েছিলাম, তারপরে এই মেডিকেলেও আসছিলাম যে আপনারা এই ধরনের কোনো কিছু যদি পান, ছবিও দিয়ে গেছি আমি। তো এখন তো আমি পেলাম এই যে ধানমন্ডি থানা থেকে আমার বাসায় ফোন দেওয়া হয়েছে যে এরকম একটা ডেড বডি পাওয়া গেছে, দেখেন এটা আপনাদের কিনা। তারপরে আমি এসে ওর প্যান্ট শার্ট দেখে আমি বুঝে গেছি যে আর মুখ দেখতে হয়নি আমাকে। কুমিল্লার মনোহরগঞ্জে দিশাবন্দ এলাকায় রিয়াদ নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে লাশটি উদ্ধার করা হয়। কুমিল্লায় 2 শিশু হত্যা মামলার প্রধান আসামি ছোটনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ছোটন রাজধানীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছিল কুমিল্লা জেলা পুলিশ ও ডিবির একটি যৌথ দল। পরে গতকাল রাতে তাকে মালিবাগের টুইন টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করে তারা। এরপর ছোটনকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার পারিবারিক দ্বন্দ্বের জেরে ঢুলিপাড়া দক্ষিণ রসুলপুর এলাকায় তালাবদ্ধ অবস্থায় 2 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ভাই বোনের মৃত্যু রহস্যের জট খোলেনি এখনো। যদিও পরিবারের সদস্যদের ধারণা, হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিষক্রিয়া না অন্য কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই জানা যাবে। এদিকে ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। বাকরুদ্ধ বাবা। প্রতিদিনের মতো সন্তানরা স্কুল শেষে বাসায় ফিরে খাবার খেয়ে ঘুমালেও আজকের ঘুম যে জীবনের শেষ ঘুম হবে তা হয়তো কখনোই ভাবেননি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সোমবার বিকেলে ঘুম থেকে আর জেগে ওঠেনি সন্তান দুটি। স্বজনরা জানায়, বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে রোববার বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে অবশিষ্টাংশ বাসায় এনে ফ্রিজে রেখে দেন মা। সোমবার দুপুরে সেই খাবার খেয়ে সন্তানরা ঘুমাতে গেলে শত চেষ্টায় ঘুম থেকে আর ওঠেনি তারা। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 2টার দিকে ওরা একটা টিচার আসছে, অমনে পড়ছে, পড়ে খায় ঘুমাইছে। 4টার দিকে ঘুমাইছে। এই তো সন্ধ্যার দিকে ওর মা ডাকতেছে, উঠো না উঠো, নামাজ টামাজ পড়ো। আর নড়ে না। পরেও আমাকে ফোন দিছে, মিলা মেয়েটা তো নড়তেছে না, মেয়ে ছেলে দুটির কি হলো, এরা উঠে না ঘুম থেকে। এই শেষ। আমি যাই দেখি একই অবস্থা। চিকিৎসক বলছেন, ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর মূল কারণ। আমি দেখার পর যেহেতু মৃত পাই, আমার কাছে সন্দেহজনক মনে হয়, আমি এই জন্য পোস্টমর্টেমে দিয়েছি। পোস্টমর্টেম হলে কনফার্ম হওয়া যাবে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। খাদ্যে বিষক্রিয়া সহ অসঙ্গতিপূর্ণ সব বিষয় মাথায় রেখেই ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যখন ঘুম থেকে উঠতেছে না তখন তার মা তাদের ডাকাডাকি করছে, বাবা উঠো, তো উঠতেছে না। তখন তার মা ওই তার আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর দিছে।
আইসা তাড়াহুড়ো করে ওই যে আমাদের রামপুর বনশ্রীতে আর একটা হাসপাতাল আছে আলরাজি, সেখানে নিয়ে গেছিল, সেখান থেকে আলরাজি আবার ঢাকা মেডিকেল ব্যাক করেছে। দেখতেছি আমরা অন্য কোনো বিষয় আছে কিনা। নিহত নুসরাত আমান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণী আর আলবিয়ামান হোলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ওই দুই শিশুর লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। সেখানে রয়েছেন সহকর্মী সজল দাস। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সজল। মামুন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিছুক্ষণ আগে যে ফরেনসিক ডক্টর রয়েছেন তিনি কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন, এখন থেকে আধা ঘন্টা আগে, এবং তিনি ভিতরে যে ময়নাতদন্তের কার্যক্রম সেটি চলছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে বনশ্রীতে যে দুই শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে, গতকাল রাতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং এরপরে জানানো হয় যে তারা আসলে মারা গেছেন, চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়। এবং তার পরিবারের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে কোনো একটি হোটেলের খাবার খাওয়ার পর থেকেই তারা আসলে অচেতন অবস্থায় পড়েছিল এবং এরপরে তাকে আসলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তো মূল যে অভিযোগটা হোটেলের খাবার খাওয়ার, আসলে তাদের কি খাবারের কোনো বিষক্রিয়ায় তাদের মৃত্যুটি হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, এটি আসলে ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে। এবং কিছুক্ষণ আগেই যে ময়নাতদন্তের রিপোর্টের যে চিকিৎসক তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি এসে ময়নাতদন্তের কাজটি করছেন। এবং এরপরই এখানে যারা রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গের যে কর্মীরা রয়েছে তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ময়নাতদন্তের কাজটি চলছে এবং ময়নাতদন্তের কাজের পরেই মূলত তারা সাংবাদিকদের জানাবেন যে আসলে খাদ্যে বিষক্রিয়ার কারণে নাকি তাদের মৃত্যুর প্রকৃত ঘটনা আসলে ময়নাতদন্তে কি বেরিয়ে আসে। তবে আরেকটি বিষয় যে খাবারের স্যাম্পল পাঠানো হয়েছে ইসের জন্য, পরীক্ষার জন্য, যে আসলেই খাবারে কোনো বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা ছিল কিনা, সেই খাবারের যে পরীক্ষার রিপোর্টটিও এসে পৌঁছানোর পরে দুই রিপোর্ট এক করে আসলে বলা হবে যে আসলে খাবারে কোনো বিষক্রিয়া ছিল কিনা কিংবা খাবারের বিষক্রিয়ার কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে কিনা। যদিও পরিবারের পক্ষ থেকে গতকাল রাত থেকে দাবি করা হচ্ছে যে খাবারের বিষক্রিয়ার কারণে তার মৃত্যুর সম্ভাবনাটা বেশি রয়েছে এবং কারণ কালকে রাতে তারা একটি হোটেলে খেতে গিয়েছিল এবং তারপর থেকে এসে রাতে সেই খাবারটা খেয়ে ঘুমানোর পরে এই শিশু দুই শিশু মারা গেছে, অরিন এবং আলভি, এদের দুজনের কেউই আর ঘুম থেকে ওঠেন এবং পরবর্তীতে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। তো মামুন, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছি এবং ফরেনসিক যে ময়নাতদন্তের যে রিপোর্টটি কিছুক্ষণ পরে হয়তো ময়নাতদন্ত চিকিৎসক এই রিপোর্ট দিবেন এবং সাংবাদিকদের সাথে কথা বলবেন। তো তারপরে আসলে বোঝা যাবে যে তার মৃত্যুর প্রকৃত কারণ কি। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সবশেষ। মামুন। সজল, এই বিষয়ে পরবর্তীতে আরো জেনে নিব আপনার কাছ থেকে। দর্শক, রাজধানীর বনশ্রী, রামপুর আর বনশ্রী এলাকায় ভাই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং বর্তমানে তাদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়নাতদন্তের কাজ চলছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। এবার অগ্নিঝরা মার্চের খবর। আজ ১ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছিল এই মাসেই। গণতন্ত্রের মূল আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে চেয়েছিল তৎকালীন পাক সামরিক সরকার। সাধারণ মানুষের মাঝে স্পষ্ট হয়ে উঠেছিল বাংলাদেশকে স্বাধীন করতে না পারলে দেশের মানুষের উপর বৈষম্য আর নির্যাতনের অবসান ঘটবে না। তাই শোষণ থেকে মুক্ত হতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার যুদ্ধে। তবে ৭১-এ যে দেশের স্বপ্ন দেখা হয়েছিল তা আজও সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে অভিমত বিশিষ্টজনদের। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। ৫২, ৬৬, ৬৯ এবং সবশেষ ১৯৭১। দীর্ঘ ১৯ বছরের রক্তঝরা বেগবান আন্দোলন নতুন করে এক জাগরণের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে ঢেউয়ের শীর্ষবিন্দু ছুঁয়েছিল ১৯৭১-এর মার্চ মাসে। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও আজকের এই দিনে এক বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সে অন্যায়ের প্রতিবাদ করতে তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বজ্রকণ্ঠে ভেসে আসে মুক্তির ডাক। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণের ১৮ দিন পরেই ৯ মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে জাতি। যে যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর বুকে এক নতুন মানচিত্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। গবেষকরা বলছেন স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য এ মার্চকে কেন্দ্র করেই। ঢাকা কেন্দ্র হলেও ঢাকা থেকে যেসব দিক নির্দেশনা যেত
এগুলির প্রতি তাকিয়ে থাকতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। পূর্ব প্রস্তুতি হিসাবে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আপনার একটা ট্রেনিং ক্যাম্প শুরু হয়ে গিয়েছিল। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে ওঠার যে স্বপ্ন দেখা হয়েছিল ৭১-এ, স্বাধীনতার ৪৫ বছর পরেও তা সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের যে চেতনার কথাটি বলি আমরা, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠবে, এমন একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছরের ঘটনাবলী থেকে প্রমাণ করে সেই জায়গাটায় যে সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়নি। যে চেতনা নিয়ে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল তা সবার মাঝে জাগ্রত করে রাখার কথা জানালেন তারা। ৭১-এর মুক্তির যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল একটি আধুনিক রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রের নীতিতে ছিল না ধর্ম আর জাতিগত পরিচয়ের কোনো দ্বন্দ্ব। তারপরেও স্বাধীনতার পরবর্তী সময়ে এসেছে অনেক বাধা। তাই সেদিনের যোদ্ধারা বলছেন, যদি এ বাধা অতিক্রম করা যায় তাহলে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে অনেক দূর। শাফিন জাহিদ, সময় সংবাদ, নবীনগর, সাভার। দেখছেন সময় সংবাদ। নেটওয়ার্ক। চুলার অনিরাপদ সংযোগ, অন্য সেবা সংস্থা দ্বারা গ্যাস লাইনের ক্ষতি ও বিদ্যুতের খোলা তারের কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে, এমন আশঙ্কা নগরবিদদের। তারা বলছেন, স্বয়ংক্রিয়ভাবে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় ভূমিকম্পের সময় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। রিপোর্ট মিজানুর রহমান খবিরের। সারা দেশে প্রায় প্রতি বছরই গ্যাস লাইনের বিভিন্ন ত্রুটির কারণে ছোট বড় দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, মূল সংযোগ থেকে বাসাবাড়িতে নেওয়া লাইনগুলো তৈরি হয় তুলনামূলক নিম্নমানের পাইপ দিয়ে, তাই সামান্য আঘাতেই এগুলোতে লিকেজ ভেঙে বা বেঁকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। পেট্রোবাংলার ৬টি কোম্পানির বৈধ সংযোগের পাশাপাশি সবগুলো সরবরাহ প্রতিষ্ঠানে রয়েছে বিপুল সংখ্যক অবৈধ ব্যবহারকারী। নিয়মিত তদারকি না থাকায় সব সংযোগই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য বিশেষজ্ঞদের। চুলা খুলে নতুন করে চুলা স্থাপন করে, এই সময়ে আমার ধারণা তারা সঠিক মিস্ত্রি বা সঠিক ম্যান পাওয়ার নিয়োগ দিয়ে এই কাজগুলি করান না। তিতাস পরিকল্পিতভাবে নকশা প্রণয়ন করে সেই নকশা কাঠামো অনুযায়ী পুরো কার্যক্রমটা করেনি। ভূকম্পন অনুভূত হলে এই গ্যাসের লাইনগুলো রাইজারের গোড়ায় অথবা চুলার গোড়ায় ছুটে যেতে পারে, এবং সেই ছুটার পাশাপাশি বৈদ্যুতিক লাইনগুলো যেহেতু উন্মুক্ত, এগুলো স্পার্ক তৈরি করতে পারে, তাহলে একটি অনেক ঘন অগ্নিকাণ্ডের ঘটনা তৈরি হতে পারে। খোলা তারে বিদ্যুৎ সরবরাহ ও গ্যাসের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করা আপাতত সম্ভব নয়। তাই ভূমিকম্পের সময় গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করাই তুলনামূলক সহজ সমাধান বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বিষয়টি তিতাসেরও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, যদি ভূকম্প বেশি অনুভূত হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিন্তু তার কার্যক্রমের দিক থেকে এতটুকু তা এগোয়নি। এর ফলে ভালনারেবিলিটি কিন্তু রয়েই গেল। স্বয়ংক্রিয়ভাবে বন্ধের জন্য যেটা বলা হয়েছিল সেসমিক শাট আপ ভালভ, এই জিনিসগুলোকে এখন সংযোজন করতে হবে, সেটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। এগুলো সংগ্রহের ব্যাপারে প্রক্রিয়াটাও চলমান আছে। দুর্ঘটনা রোধে সরবরাহ লাইন নিয়মিত তদারকি, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা জোরদার এবং গ্রাহক পর্যায়ে সেবার মান ও সচেতনতা আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। বগুড়ায় রেলের জায়গা দখলের অভিযোগ, স্থাপনা নির্মাণ সহ জমিও বিক্রি করছেন প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযানে লোকবল নেই অজুহাত কর্তৃপক্ষের। পদ্মা সেতু নিয়ে প্রতি মাসের ১ তারিখে সময় সংবাদ বিশেষ রিপোর্ট প্রচার করে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। আগামী বর্ষার আগেই 2টি পিলার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে পদ্মা সেতুতে। এরই মধ্যে ৬ ও ৭ নম্বর ব্লকে পাইল বসানো চলছে। আর বর্ষা মৌসুমে কাজের গতি স্বাভাবিক রাখতে নদীর চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত মূল সেতুতে 22% কাজের লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 16তম পর্ব। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অনিশ্চয়তা আর মেঘের আধার ছিল শুরুতেই, সেই অমানিসা কেটে গিয়ে আলোর পথে যাত্রা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর। এখন চলছে 2টি পিলার বসানো। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাজ শুরু হয় 7 নম্বর ব্লকে।
6টি পাইলের উপর একটি পিলার বসানো যেহেতু সমসাপেক্ষ ব্যাপার, তাই 7 নম্বর ব্লকে 3টি পাইল বসানোর পরই কাজ ধরা হয়েছে এই 6 নম্বর ব্লকে। আর এখন পর্যন্ত 6 নম্বর ব্লকে পাইল বসানো হয়েছে 2টি। আর এভাবেই আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে মাওয়া প্রান্তের দিকে আরও পাইল বসানোর কাজ শুরু হবে। 6 নম্বর ব্লকটি পদ্মার মাওয়া প্রান্ত থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফেব্রুয়ারি মাসের শুরুতে এখানে শুরু হয় কাজ। চীনের মেজর ব্রিজ কোম্পানির তত্ত্বাবধানে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা। এখন পর্যন্ত এই ব্লকে যে 2টি পাইল নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে সেগুলোর দৈর্ঘ্য 70 মিটার করে। ক্রমান্বয়ে এখানে আরও 4টি পাইল বসানো হবে। তবে বর্ষায় পদ্মা নদীতে সর্বোচ্চ 40 থেকে 45 মিটার পর্যন্ত মাটি সরে যাওয়ার রেকর্ড আছে। সেক্ষেত্রে পাইলগুলো পড়ে যাওয়ার আশঙ্কাকে বিবেচনায় রেখে সবগুলো পাইলের সঙ্গে জোড়া দেওয়া হবে আরও 50 মিটার করে। এইভাবে 6টি পাইল বসে যাওয়ার পর সেগুলো রড, কনক্রিট ও বালু দিয়ে ভরাট করে ক্যাপ বসিয়ে দেওয়া হবে। আর তার উপর স্ট্রাকচার নির্মাণ করা হলেই পূর্ণতা পাবে একটি পিলার। সয়েল ইনভেস্টিগেশন এটা কাজ চলতেছে, এটা প্রায় আমাদের 70% হয়ে গেছে। 20টা টেস্ট পাইল হওয়ার কথা, এর মধ্যে আমাদের 10টার মতো হয়ে গেছে। সার্ভিস পাইলও আমরা 5টা পাইল হয়ে গেছে, 6 নম্বর আমাদের পাইল চলতেছে। চরের মাঝখানে একটা ক্যাম্প করার চিন্তা করছি যাতে লোকজনের যাতায়াত সহজ হয়। বর্ষায় মূল নদীতে তীব্র স্রোতের কারণে কাজ করা কঠিন হবে। বিষয়টিকে আমলে নিয়ে এই সময়টায় কাজের গতি স্বাভাবিক রাখতে এর মধ্যেই নদীর চর কেটে তৈরি করা হয়েছে চ্যানেল। বর্ষার সময়টায় এই চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। মেনলি জাঞ্জিরা সাইডে বেশি হবে, জাঞ্জিরা সাইডে স্রোত কম, তো ওই সাইডেই আমরা প্ল্যান করছি। পুরো প্রকল্পের কাজে গতি আনতে এই বছরের মধ্যে 1600 কিলোজুল ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার এবং 1000 টন ওজনের আরও একটি ভাসমান ক্রেন যোগ করা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে আজ থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। চাঁদপুরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এবং সাগর তীরবর্তী আরও 4টি নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলে নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও লোকবল সংকট সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অবশ্য সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মজিদ আলমের শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর হাতিরপুলে একটি বহুতল ভবনে আগুন লেগে একটি টাইলসের অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, গত রাত 10:30টার দিকে হঠাৎ করেই মেহের টাওয়ার নামের 16তলা ভবনের 8 তলায় একটি অফিসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় আগুন বেড়ে গেলে আরও 9টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে প্রায় আধা ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভবনটিতে 8 তলা পর্যন্ত অফিস থাকলেও ওপরের বাকি তলা ছিল আবাসিক। আগুনের খবরে বিভিন্ন তলা থেকে হুড়োহুড়ি করে বের হয়ে আসেন বাসিন্দারা। এ সময় আতঙ্কিত হয়ে 2 জন জ্ঞান হারান। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, ঢাকা মেডিকেল চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে আজ থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। চাঁদপুরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এবং সাগর তীরবর্তী আরও 4টি নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলে নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
2 দশক আগে চাঁদপুর সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর নির্মাণ করা হয় ইচুলি রামগঞ্জ সড়ক। গত 1 দশকে সড়কটি মেরামত ও সংস্কার না করায় 30 কিলোমিটার এলাকা জুড়ে 5 শতাধিক খানাখন্দকের সৃষ্টি হয়েছে। হেলে দুলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় যাত্রী ও চালকদের। এই অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এই রাস্তাটা মেরামত করে না, একটা ডেলিভারি রোগী নেওয়া যায় না। রাস্তাঘাটের যে অবস্থা, প্রতিদিনে 2-1টা দুর্ঘটনা ঘটতেছে। 30 কিলো রাস্তা পাড়ি দিতে অন্তত 2 ঘন্টার উদ্দেশ্য সময় লাগতেছে এবং কি গাড়ির অবস্থা তো শোচনীয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও বেহাল এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। বেড়িবাঁধের এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ রাস্তা, আমি অনুরোধ করবো এই সরকারকে যে এই রাস্তাটা যে অতি তাড়াতাড়ি এই সড়কটা মেরামত করে দেওয়া হোক। অবশ্য শিগগিরই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। একতা বাজার থেকে গল্লাক পর্যন্ত 10 কিলোমিটার সড়কাংশের মেরামত এবং ওভারলে কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করে কার্যাদেশ প্রদান করা হয়ে গেছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং বাকি সড়কাংশের জন্য আমরা একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করে অলরেডি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ইচুলি রামগঞ্জ সড়কে প্রতিদিন সিএনজি, অটোরিকশা ও ট্রাক সহ সহস্রাধিক যানবাহন চলাচল করে। সময় সংবাদ, চাঁদপুর। হিলি সীমান্ত থেকে 10 কোটি টাকা মূল্যের একটি কোষ্ঠী পাথরের মূর্তি সহ এক নারীকে আটক করেছে বিজিবি জানায়, গতকাল রাতে সীমান্তের চেংগ্রাম এলাকায় অবৈধ মূর্তি কেনাবেচা হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। রাতভর পুরো গ্রামে তল্লাশি চালিয়ে সকালে গ্রামের একটি বাড়ির মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক বিলাত হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী বাছিয়া বেগমকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত মূর্তিটির বাজার মূল্য 10 কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। সংবাদের ভিত্তিতে আমরা এখানে গ্রামের একটি বাড়িতে অভিযান চালাই। অভিযান চালানোর পর ওই প্রথমে তারা স্বীকার করে নেয়, পরবর্তী তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির নিচ থেকে একটি কক্ষের নিচ থেকে মাটি খুঁড়ে আমরা সেই মূর্তি উদ্ধার করি। দেশের বাইরের খবর। সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হবে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আইএস এবং আল নুসরাহ সহ সিরিয়ার অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যৌথ বিমান হামলার কৌশল নির্ধারণ করছে বলেও এ সময় জানান তিনি। অন্যদিকে সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির প্রধান বিরোধী জোট এইচএনসি। সোমবার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেশটির হামা প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে আসাদ বিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে সরকারি বাহিনীর সদস্যদের মর্টার ও বিমান হামলা চালাতে দেখা যায়। এ অবস্থায় দেশটিতে গত 4 দিন ধরে ওঠা যুদ্ধবিরতি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগের তদন্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেই সঙ্গে আইএস, আল নুসরা সহ সিরিয়ায় অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কৌশল নির্ধারণ করছে বলেও জানান তিনি। আগামী কয়েকদিন যুদ্ধবিরতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গত 5 বছর ধরে চলা এই সংঘাত বন্ধ করা আসলেই আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কেননা সিরিয়ায় প্রায় 100-র মতো বিদ্রোহী গ্রুপ রয়েছে আর এদের সবাইকে যুদ্ধবিরতিতে বাধ্য করাও একটি কঠিন কাজ। আশা করছি এই মাসে অনুষ্ঠিতব্য জেনেভা আলোচনায় সব পক্ষের অংশগ্রহণে একটি জোর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অচিরেই এই রক্তপাত বন্ধ করতে সক্ষম হব। যুদ্ধবিরতি শুরুর পর থেকে রাশিয়ার পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধবিরতির অভিযোগ আনা হলেও এবার আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে সিরিয়ার প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। সোমবারও সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে আসাদ বিরোধীদের লক্ষ্য করে রুশ বাহিনী 10 দফা এবং সরকারি বাহিনী 16 দফা বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 18 জন নিহত এবং 68 জন আহত হয়েছেন। এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষণ সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। এছাড়াও তুরস্ক সরকার সিরিয়ায় যুদ্ধবিরতিকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে রাশিয়া। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতি বিষয়ক 2টি সমন্বয় কেন্দ্র পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এ সময় দেশটিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরার সঙ্গেও আলোচনা করেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ধর্মের অবমাননা বা ব্লাসফেমি আইন রদের পক্ষে কথা বলাই পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকরের প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে। রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান সহ বেশ কয়েকটি শহরে এই বিক্ষোভে অংশ নেয় সুন্নি তেহরিক নামের একটি সংগঠনের শত শত সমর্থক। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির মধ্যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 2011 সালে পুলিশের এলিট ফোর্সের সদস্য হিসেবে গভর্নরের
দেহরক্ষীর দায়িত্বে থাকাকালে সালমান তাসিরকে হত্যা করেন মুমতাজ কাদরি। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে গেল সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের মিডল টাউনের এক স্কুলে 14 বছরের এক কিশোরের গুলিতে আহত হয়েছে 4 শিক্ষার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করেছিল সে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। খেলার খবর। ভারতের বিপক্ষে হারের পর দুর্দান্ত বোলিং পারফরমেন্সে আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম বাংলাদেশ। আরও একটি এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে মাশরাফি বাহিনী। বিশ্লেষক ও ক্রীড়া সংশ্লিষ্টরা জানালেন, পাকিস্তানের বিপক্ষে জিততে ব্যাটিংয়েও ধার বাড়াতে হবে। সাব্বিরের মতো জ্বলে উঠতে হবে সিনিয়র ব্যাটসম্যানদেরও। আর বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে সন্তুষ্ট নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আরও একটি এশিয়া কাপ, আরও একটি ফাইনালের হাতছানি। তাসকিনের ক্ষুরধার ওপেনিং স্পেল, আলামিনের পারফেক্ট ডেড বোলিং আর মুস্তাফিজের ভেরিয়েশন ভারতের টপ অর্ডারের ভিত নাড়াতে আর আরব আমিরাত শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে বড় ভূমিকা রাখে টাইগার বোলিং আক্রমণ। মুদ্রার উল্টো পিঠে চোখ রাঙাচ্ছে ব্যাটিং এর দৈন্যতা। এক সাব্বির ছাড়া যে কেউই নিজের খেলাটা খেলতে পারছেন না। আশিস নেহরা, নবাগত হার্দিক পান্ডে কিংবা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, বল হাতে যেই আসুক না কেন উদ্বোধনী জুটি যেন ক্রিজে থাকতেই আগ্রহী নয়। ক্রিকেট সংশ্লিষ্টরা জানালেন, বোলিং এর উপর নির্ভর করেই জয়ের ছক কষতে হবে টাইগারদের। ব্যাটিং অর্ডার বলেন বা ব্যাটসম্যানদের যে অ্যাটাকিং মুড বা অ্যাটাকিং শট খেলা, সবকিছু মিলে আমাদের টার্গেট কিন্তু 150-র উপরে খুব একটা কখনই যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি দেখবেন অন্যান্য দেশ হয়তো 170-80 করতে পারে, বাট আমাদের যে ব্যাটিং অর্ডার বা ব্যাটিং সেট আপটা হয়েছে, সেখানে আমাদের টার্গেট কিন্তু সবসময় থাকবে 150 অ্যারাউন্ড। শুরুতে কিন্তু অনেক বল সুইং করছে। টি-20 ক্রিকেটে এত সুইং করলে ওপেনারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়, কারণ ওপেনারদের উপর একটা দায়িত্বই থাকে যে শুরুতেই যে রান করে দিয়ে আসা। সতীর্থরা যখন ব্যাটিংয়ে ব্যর্থ, তখন উইকেটের চারপাশেই সমান স্বচ্ছন্দ সাব্বির রহমান। ক্রিজে দাঁড়িয়ে সামান্য স্টান্স পরিবর্তন করে ভরকে দেন প্রতিপক্ষ বোলারদের। বিশ্লেষকরাও পঞ্চমুখ সাব্বির বন্দনায়। সব ধরনের ফর্মেটে ভালো করে সামর্থ্য আছে। ডেফিনেট টি-20 ক্রিকেটে একটু স্পেশাল অ্যাবিলিটি লাগে, যেটা ওর মধ্যে খুব ভালো মতো আছে, অন্যদের থেকে মনে একটু বেশি আছে। সব মিলিয়ে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লেও এশিয়া কাপের মঞ্চে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাবেকরাও বিশ্বাস করেন পাকিস্তানের বিপক্ষে ফেভারিট থাকবে টাইগাররা। এই এশিয়া কাপটা কিন্তু আমাদের বেশ ভালোই যাচ্ছে। প্রথম ম্যাচটা হয়তো হেরে গেছি, দ্যাটস ফাইন, বাট পরের দুটি ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করেছি এবং ফাইনাল থেকে জাস্ট এক পা দূরে দাঁড়িয়ে আছি। যে কোনো ফরম্যাটে যে কোনো লেভেলে চ্যাম্পিয়ন হওয়ার অ্যাবিলিটি আমাদের রয়েছে। টি-20তে কিছুটা পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচ জেতাটা আমাদের মনে কনফিডেন্স দিয়েছে। আর পাকিস্তানের সঙ্গে তো ডু অর ডাই ম্যাচ আমি বলবো। এখানে অনেক ক্যালকুলেশন আছে, রান রেটের ব্যাপার, 2টা উইন হলে কি হবে না হবে, সব কিছু বাদ দিয়ে সিম্পল ক্যালকুলেশন যদি আমরা দেখি, সেটা হলো পাকিস্তানের সঙ্গে উইন করা। সো আমার কাছে মনে হয় যে পাকিস্তান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। কাল পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তাই আজ সকাল থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখায় বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকিট। সেখানে রয়েছেন সহকর্মী রায়হান মাসুদ। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আমি আছি মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঠিক সামনে। প্রতিদিনের মতো এশিয়া কাপের টিকিটের খবর নিয়ে আমরা আপনাদের সর্বশেষ তথ্য জানাচ্ছি মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঠিক সামনে থেকে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি আগামীকাল সন্ধ্যা 7:30টায় হওয়ার কথা ছিল, সেটি তার জন্য প্রচুর পরিমাণে দর্শক, প্রচুর পরিমাণে টিকিট প্রার্থী মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে টিকিটের জন্য প্রায় কাল রাত ভোর থেকে দাঁড়িয়েছিল। কিন্তু অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছেন। তাদের মধ্যে একাংশ ইট পাটকেল ছুঁড়ে পুলিশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নানা বাধা অতিক্রম করে টিকিট কাউন্টারে ঢোকার চেষ্টা করেছেন। এই কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে সকাল 10টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার পর ঠিক দুপুর 12টার সময়, ঠিক দুপুর 12:15টার দিকে টিকিট বিক্রি করা বন্ধ করে দেয়। অনেকের মধ্যে যে হতাশা দেখা যায়, সেই হতাশার বহিঃপ্রকাশ হিসেবে সেই টিকিটের কাউন্টারে তারা হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপরতার সাথে সেই টিকিট বিক্রি বা টিকিট প্রার্থীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। কিন্তু অনেক সূত্র মতে জানা গেছে যে অনেকেই টিকিট ব্ল্যাক করে বা টিকিট কালোবাজারির মাধ্যমে বিভিন্ন জায়গায় টিকিট বিক্রি করেছে এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটি আছে সেটা হচ্ছে লাইন ভঙ্গ করে সামনের দিকে তারা পিছন থেকে লোক নিয়ে তারা লাইন পূর্ণ করেছে এবং যারা পিছনে ছিল তাদেরকে সামনে দিয়ে তারা টিকিটের লাইনে দাঁড় করিয়েছে। কিন্তু
যারা বর্তমানে টিকিট প্রার্থী, যারা হতাশার মধ্যে দিয়ে এখানে এখনো দাঁড়িয়ে আছেন, তাদের অনেকেই টিকিটের আশায় এখনো বসে আছেন, টিকিট পাওয়ার আশায়। আমরা জানি যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি সেটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আমরা দেখেছি যে 2012 সালের এশিয়া কাপের ফাইনালে এই পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 2 রানে হেরে গিয়ে বাংলাদেশ হতাশাজনকভাবে রানার্স আপ হয়। এবার আবারও সেই একই প্রেক্ষাপট, কিন্তু এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এটি একটি অলিখিত সেমিফাইনাল বাংলাদেশের জন্য, যা হচ্ছে বাংলাদেশ যদি এই ম্যাচটি জিতে যায় তাহলেই ফাইনালে উঠতে পারবে। সেই জন্য এই টিকিট প্রার্থীদের মধ্যে একটি আলাদা উচ্ছ্বাস, এটি আলাদা আগ্রহ দেখা যাচ্ছে এই টিকিটের জন্য, টিকিট কেনার জন্য। তবু আমরা বলতে পারি যে বাংলাদেশ ভারতের বিপক্ষে হারার পরে ইউএর বিপক্ষে যেভাবে ফিরে এসেছে, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে যে জয় পেয়েছে, তাতে এই উচ্ছ্বাস, এই আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক এবং টিকিট প্রার্থীদের হতাশাটাও খুবই স্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ। রায়হান মাসুদ, পরবর্তীতে আপনার কাছ থেকে আরো তথ্য জেনে নেব। দর্শক, এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট কিনতে মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রায়হান মাসুদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর রামপুরায় 2 ভাই বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট। শরীরে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। রাজধানীর ধানমন্ডি থেকে এইচএসসি পরীক্ষার্থী ও কুমিল্লায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। কুমিল্লায় 2 শিশু হত্যার প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেফতার। চুলার অনিরাপদ সংযোগ, বিদ্যুতের খোলা তার সহ বিভিন্ন কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবেলার আশ্বাস কর্তৃপক্ষের। পদ্মা সেতুতে এখন পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই 2টি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মকাণ্ড। এবং এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র 1 ধাপ দূরে মাশরাফি বাহিনী। আগামীকালের পাকিস্তান বাংলাদেশের টিকিট পেতে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবিও, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।